সন্দীপ হাইকোর্ট অবধি পৌঁছে গেছে। সন্দীপ টাইটেলে কী দিয়েছে, এদিক ওদিক অনেক তো ঘোরাঘুরি করলাম, এবার সোজা হাইকোর্টে, দেখি এবার কে কত দৌড়তে পারে, তাই তো। তো অনেকেরই মনে প্রশ্ন এসছে হাইকোর্টে গিয়ে কি কেস হয়েছে, কার নামে কেস হয়েছে, কোন ধারায় কেস হয়েছে, কত তারিখে ডেট, সবটা তোমাদেরকে বলবো। ডেট কবে পড়েছে সবটা তোমাদেরকে জানাবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দেখো, এই কেস লড়াই কোর্ট, এগুলো আমরা 8-9 মাস ধরে শুনে আসছি এই দম্পতির মানে কারণে আর কি। কারণ দেখো, ডিভোর্স অনেকেরই হয়, অনেক, এখন ডিভোর্সটা জলভাত হয়ে গেছে, কিন্তু এদের মতো এত জলঘোলা পাকিয়ে, এত ঘোটালা পাকিয়ে এত কিন্তু হয় না। অনেকে বলবে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য হচ্ছে, ওরা তো সংসারই করতো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য সংসার করতে পারেনি, এমন কথাও আসে। কিন্তু যেদিন মেয়েটি বেরিয়ে গেল বাড়ি থেকে, তারপরে কিন্তু তার হাজব্যান্ড হাত জড়ো করে ক্ষমা চেয়ে বলেছিল বাচ্চার স্বার্থে সে যেন ফিরে আসে। তখন কিন্তু ক্রিয়েটাররা তাকে নিয়ে কিন্তু কোনো রকমের ভিডিও করেনি, বরং সেই সময় শুরুর মুহূর্তে এই ছেলেটিকেই, অর্থাৎ সন্দীপকেই কিন্তু সবাই খারাপ বলতো। আমি নিজেও তখন সন্দীপের বিপক্ষে ভিডিও বানিয়েছিলাম, ভেবেছিলাম সত্যি মেয়েটাকে হয়তো টর্চার করেছে, আমরা হয়তো বুঝতে পারিনি, ক্যামেরার আড়ালে হয়তো হয়েছে। কিন্তু যখন মেয়েটি প্রথম চ্যানেল খুললো এসে, তখনও সে কিন্তু এই মিথ্যেই বলে গেছে। আমরা শুনেছি যে ওর কাছে 2 টাকা নেই, ও ভিখিরি। তারপরেই দেখেছি ও ফোন কিনেছে, একটা ছেড়ে 2 ফোন হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, সেগুলো আমরা সবই দেখেছি, সবই পরপর কী কী ঘটেছে না ঘটেছে আমরা যারা ওয়াইটিতে আছি, ক্রিয়েটার, ভিউয়ার্স, সবাই কিন্তু আমরা জানি। তারপরে হলো, ছেলের কোনো ব্যাপারই ছিল না, ছেলের কোনো ব্যাপার ছিল না। হঠাৎ করে ছেলের প্রতি মায়ের ভালোবাসা, দরদ, কী বলবো, মায়া, মমতা সব একেবারে টইটম্বুর হয়ে গেল কিনা আমার ছেলেকে চাই। তো বাবাও ছাড়বে না ছেলেকে, মাও ছাড়বে না ছেলেকে। তো দেখো, যেখানে ছেলেটা ভালো থাকবে সে মায়ের তো সম্পূর্ণ অধিকার আছেই। আজকে যদি বাবার কাছে থাকে, মানে কোর্ট যদি রায় দেয় বাবার কাছে থাকে, তাও কিন্তু মা দেখা করতে পারবে, বাচ্চাকে গিফট দিতে পারবে, ছুতে পারবে, বাচ্চার সঙ্গে কি বলবো কন্ট্যাক্ট থাকবেই। আর যদি মা পায়, সেম কেস কিন্তু বাবার ক্ষেত্রেও হবে, কারণ সন্তানটা ওদের দুজনেরই, সন্দীপেরও একা নয় আর টিনুরও একা নয়। তো তবু হচ্ছে এই যে কোর্ট কেস, এত কিছু, সমাজসেবক, সমাজসেবিকা, এত কিছু, মনে হয় না কোনো বাড়িতে যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে এত দ্বন্দ্ব হয়, ডিভোর্স, মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়, বাট নিজেদের মধ্যে তারা ব্যাপারটাকে মিউচুয়াল করে নেয়, বা যেভাবেই হোক কেসের প্রসেস, লম্বা প্রসেস হলেও চলতে থাকে। জানি এই সমস্ত কেস অনেক বছর ধরে চলে। তো ও নিজেও বলেছে যে চুল পাকিয়ে দেবে, মানে ওর দালাল বলেছে চুল পাকিয়ে দেবে সন্দীপে। তো হোক না, অসুবিধে নেই, কিন্তু এত জলঘোলা একটা ব্যাপার নিয়ে না সত্যি আমরা না একের সময় ভীষণ ফেড আপ হয়ে যাচ্ছি অ্যাজ এ ভিউয়ার। আর মানে ভালো লাগছে না যে কী জিনিস চলছে বাবা 8-9 মাস ধরে। কিন্তু আজ দেখলাম সন্দীপ হাইকোর্ট দৌড়লো। এখন আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখবো, যারা এতদিন ধরে বলেছো নাটক, এরা নাটক করছে, বাড়ি কমপ্লিট হয়ে গেলেই সুর করে বাড়ি ফিরে পড়বে, মানে এই টিম বাড়ির বউ বাড়িতে ফিরে পড়বে, শুধুমাত্র নাটক করেছে। আমাকে কমেন্ট বক্সে 3 দিন আগেও কয়েকজন ভিউয়ার লিখে গেছে, আমার ভিডিওর বেসিসে তারা লিখে গেছে, আর তোমরা লড়ে মরো, আর ও কিন্তু বাড়িটা কমপ্লিট পুরো সাজানো গোছানো হয়ে গেলেই ও কিন্তু সুরসুর করে বাড়ি ফিরবে। আমরা শুনেছিলাম সঙ্গীতা ম্যাডাম দুজনকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মেয়েটির তরফ থেকে কোনো রকম সাড়া পাওয়া যায়নি। কী করে সাড়া পাওয়া যাবে, সে তো অন্য জায়গায় বিয়ে করে সংসার পেতে ফেলেছে অলরেডি, সেই বাড়ি সাজাতে আরম্ভ করে দিয়েছে। তো সেখানে ও কি করে আর পুরনো সম্পর্কে ফিরে যাবে, যেখানে ও 5 বছর ধরে অত্যাচার সহ্য করেছে, সেখানে কি আর ফিরে যাওয়া যায়? কিন্তু আমার একটা প্রশ্ন, যেই মেয়েটা 5 বছর ধরে অত্যাচার সহ্য করেছে, সে যেভাবেই হোক যত টাকা পয়সা, নিজের সোনা দানা, জমি জমা যদি কিছু থেকে থাকে, সবটা উজাড় করে দিয়ে হলেও কিন্তু সেই অত্যাচারী মানুষগুলোকে সাজা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এত ঠান্ডা লেগেছে, উল্টে দেখি কি যে ও মিউচুয়াল ডিভোর্স চেয়েছিল, মানে সব কিছু মিটে গেলে যেন বাঁচে, মানে সবার থেকে, মানে সব কিছুর থেকেও মুক্তি পেতে চায়। কিন্তু আমরা যারা প্রকৃত, মানে আমরা যদি ওর জায়গায় আমরা থাকতাম, যদি প্রকৃত অত্যাচার আমাদের সঙ্গে হতো, আমরা কি চাইতাম, শেষ পর্যন্ত লড়ে দেখবো, ওই মানুষটাকে শাস্তি দেবো, যেভাবেই হোক শাস্তি দেবো, কারণ আমি প্রকৃত অত্যাচারিতা। কিন্তু এখানে সেসব দেখছি না, এখানে শুধু হচ্ছে কাদা ছোড়াছড়ি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য লাইন ছুড়ে দেওয়া, মানে টাইটেল ছুড়ে দেওয়া, এমন কিছু জিনিস দেখানো যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করতে পারে, তারাও ট্রেন্ডিংয়ে থাকতে পারে, এরকম একটা ব্যাপার কিন্তু চলছে। নাহলে দেখো, ওয়াইটিটা কোর্ট নয়, আমরা সকলেই জানি ওয়াইটিটা সকলের
কি বলবো, ইনকামের জায়গা, বিজনেসের জায়গা, বাট কোর্ট নয়। কিন্তু তা সত্ত্বেও দেখো দুপক্ষই কিন্তু ওয়াইটিতে এসে সবটা জানাচ্ছে এখনো পর্যন্ত। যেমন আজকে কোর্টে গেল, সন্দীপ হাইকোর্টে গেল। তো হাইকোর্টে গেল, আমরা অনেকেরই মনে প্রশ্ন জেগেছে যে এই সঙ্গীতা ম্যাডাম লাইভ করেছিল এর আগে, বেশ কয়েকটা লাইভ করলো, একটা নয় বেশ কয়েকটা লাইভ করলো এর চ্যানেলে, ওই মানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে, সন্দীপের চ্যানেলেও। তো সেখানে তোমার উনি বলেছিলেন যে 15 জন মেয়ে জিডি করেছে, যে পুরুষটি, ওয়াইটির যে পুরুষটি বা দালাল বা দাদা যে যাই বলো না কেন, আমি বলবো সেই পুরুষ ক্রিয়েটারের বিরুদ্ধে। কারণ সে নাকি তার কথার দ্বারা অনেক মেয়েকে মলেস্ট করেছে যারা আজকে অসুস্থ বা একসময় অসুস্থ ছিল। তো সেই 15 জন মেয়ে নির্ভয়ে আমার কাছে আসতে পারো, সমস্ত জমা দিতে পারো, তাদের পরিচয় গোপন থাকবে, তাদেরকে কোনোভাবেই পাবলিক করা হবে না। শুনেছিলাম সোমবার যে কেউ যেতে পারো, যে কেউ ওয়াইটির সাফাই হবে, মানে স্বচ্ছ অভিযান। আচ্ছা, আমি এই ম্যাডামের কাছে একটা কথা বলতে চাই, সত্যি কি ওয়াইটি সাফাই আপনি করতে চান? আমার একদম নিরপেক্ষ প্রশ্ন। কারণ দেখুন, কে কোন পুরুষ কিভাবে মলেস্ট করেছে কোন নারীকে সেটা পরের কথা। পুরুষ নারী এইভাবে বিচার না করে মানুষ হিসেবে বিচার করুন। এই যে টিনের এজেন্ট, প্রধান এজেন্ট, ঠিক আছে, তার সঙ্গে আপনি খুব পোলাইটলি কথা বললেন, কিন্তু বাসটা কেমন খেলেন দেখলেন কয়েক ঘন্টা পরই। কারণ ইনি হচ্ছেন এই গোত্রেরই, এই এজেন্ট হচ্ছে এই গোত্রেরই। বলছে সেই ভদ্র নামে আমি কেন ডাকবো, ওই মেইডাম, ম্যাডামকে বলছে মেইডাম। তো এইভাবে শুধু এইটুকুর দ্বারা নয়, সন্দীপের মায়ের গর্ভ একটা নারীকে কিন্তু মলেস্ট করেছে কথা দ্বারা, একটা নারীই করেছে। সেই জন্যই বললাম, নারী পুরুষ বিচার না করে মানুষ হিসেবে বিচার করুন। আপনি যার সঙ্গে পোলাইটলি কথা বলছেন, যার সঙ্গে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে সদ্ভাব করিয়ে দিতে চাইছেন, মিল করিয়ে দিতে চাইছেন, যে নিজেদের মধ্যে মিল করে থাকো, যার নামে আপনি কেস করে বেড়াচ্ছেন, সেও কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার যেটা মনে হয়, তাহলে একই জায়গায় দুরকম নিয়ম কি করে হবে? একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে সন্দীপকে যার পর নাই, যা নয় তার পরকিয়া, এটা ওটা সেটা বিভিন্ন রকমের গল্প, মন গড়া গল্প ফেদে, কিছু ভয়েস চেঞ্জ করে, কিছু কল রেকর্ডিং আমাদের সামনে এনে, কিছু ট্র্যাপ নিজেরা তৈরি করে সন্দীপকে ফাঁসানোর চেষ্টা করেছে, কেসকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আপনি তো জাস্টিস ফর কৃষাণু এই জন্য প্রথম নেমেছিলেন, তারপরে আপনি ওয়াইটি স্বচ্ছ অভিযানে চলে গেলেন। তো আমি বলবো যে এই যে আপনি করছেন, তাহলে সবচাইতে বড় যে দোষী তার বিরুদ্ধে কেন কিছু করছেন না? কারণ সে বারবার কথার দ্বারা শুধু সন্দীপকে নয়, সন্দীপের পরিবারকে, তাছাড়াও আরও অনেকের পরিবারকে, কণিকার পরিবার, এরকম হয়তো মন্দিরার পরিবার, এরকম অনেককে কথার দ্বারা, কেউ ভালো হতে চাইলে তাকে ভালো হতে দিচ্ছে না, মৃত্যুমুখে ফেলে দিচ্ছে। তাহলে তার ক্ষেত্রে এত পোলাইট ব্যবহার আপনার কেন? এত সহানুভূতিশীল কেন আপনি? কারণটা আমি জানি না, কারণ বলতে গিয়েও আমি নয় আটকেই রইলাম, কারণটা আমি জানি না, হয়তো বা জানি কিন্তু বলছি না। কিন্তু যে জিনিসটা আপনি করলেন তার সুনাম বা মর্যাদা বা গুরুত্ব যাই বলুন না কেন, সে কি রাখলো? পরের দিনই কিন্তু একদম বাঁশ দিয়ে দিল। তো যাই হোক, এটা আমার একটাই প্রশ্ন, আমি যে ঝাঁটাটা দিয়ে আমার ঘরটা পরিষ্কার করব, সেই ঝাঁটাটাতেই যদি ময়লা থাকে, তাহলে ঘরের ময়লা আমি কি করে পরিষ্কার করব? আপনি তো ওয়াইটির স্বচ্ছ অভিযানে নেমেছেন, সেই জন্যই বললাম যে জিনিসটা আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি বড় ময়লা, সবচাইতে বড় ময়লা, আজকে কয়েকটা বছর ধরে আমরা সহ ক্রিয়েটাররা, আমরা অ্যাজ এ ভিউয়ার যাই বলুন না কেন, সবটা আমরা সহ্য করছি। তাহলে সেই মানুষটাকে সহ্য করতে হবে, আপনি বলে দিচ্ছেন, আপনি বুঝিয়ে দিচ্ছেন, মিল করিয়ে দিচ্ছেন। সত্যিই কি এইভাবে দুই পক্ষের মধ্যে পীড়িত করানো যায়? হয় না, এভাবে পীড়িত করানো যায় না। কারণ যে লেভেলের, যে যেরকম ভিডিও বানায়, সে সেই লেভেলের ভিডিও না বানালে তার ভিউয়ার্সরা আবার তাকে পছন্দ করবে না। কারণ কিছু কিছু ভিউয়ার্স আছে যারা হচ্ছে সোজা সাপটা ভাষায় পরিষ্কার, মানে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ না করে ভিডিও বানায়, মানে কন্ট্রোভার্সি ভিডিও। আবার কিছু কিছু ক্রিয়েটার আছে যাদের মুখ খুললেই শুধু খিস্তির ফোয়ারা বেরোয়, তাদের ভিউয়ার্সও কিন্তু আছে। তারা জানে যে আমরা মুখ খুললে খিস্তি বেরোয়, সেটা কিছু ভিউয়ার্স আছে এনজয় করে, সে ওই রকমের ভিডিও না করলে তার ভিউজ পড়ে যাবে, আপনি যতই মিল করতে বলুন না কেন, তারা সেই ধরনের ভিডিওই বানাবে। কারণ তাদের ভিউয়ার্সরা
সেই ভিডিওই চায়। আজকে আমাকে যে গুটি কতক, আমি বলছি না আমি আমার প্রচুর ভিউ হয়, গুটি কতক যে ভিউয়ার্স আমাকে ভালোবাসে, প্রতিদিন দেখে, আমার সঙ্গে আছে, আমাকে সাপোর্ট করছে, তারা কিন্তু এই চৈতালিকেই চেনে। আর যদি আমি মুখ ভরা খিস্তি দিই, গালমন্দ করি, যদিও পারবো না, যদি করতে বসি, তারা কিন্তু বলবেন না তোমাকে চিনতে পারছি না, তোমার ভিডিও আর ভালো লাগছে না, দেখবো না, যেটা স্বাভাবিক। ঠিক যেরকমটি টিনের ক্ষেত্রে হয়েছে। টিনকে আমরা দেখেছি একজন সহজ সরল গ্রাম্য বধূ হিসেবে, আজ তার অন্য রূপ দেখছি, আমরা সেই জন্য মেনে নিতে পারছি না। নাহলে টিন কিন্তু আমাদের কারোরই শত্রু নয়। আমরা যেরকম টিনকে ভালোবাসি সেরকম কিন্তু সন্দীপকেও ভালোবাসি অ্যাজ এ ব্লগার, মানে ব্লগার হিসেবে ভালোবাসতাম আর কি। আজকে সন্দীপের পক্ষে আছি না, অবশ্যই ভুল দেখলে বলবো, আমি আগের ভিডিওতেও বলেছি সন্দীপের পক্ষে আছি, কিন্তু সবসময় টিনের বিপক্ষে কেন কথা বলি? অ্যাকচুয়ালি ও যে রূপটা আমাদেরকে মানে দেখিয়েছে 5টা বছর, সেই রূপটার থেকে এই রূপটা আমরা মেনে নিতে পারছি না। ঠিক সেই কারণেই আমরা ওকে এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছি, যাতে ও শুধরে যায়। যদিও শুধরাবে না, যদি শুধরে যায়। ঠিক সেই রকমই আপনিও শুধরাবার চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল পাননি। তাহলে আপনার এই ওয়াইটির যে স্বচ্ছ সাফাই অভিযান, কী সব অভিযান করেছেন, তাতে কি এই ময়লাটিও পরিষ্কার হবে? কারণ অনেকের দাবি, আমি আমার কথা বলছি না, অনেক ভিউয়ার্সের দাবি, কমেন্ট বক্স দেখছি, বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্স দেখছি, বিভিন্ন কি বলবো নেগেটিভ পজিটিভ যাই বলুন না কেন, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি কমেন্ট বক্স দেখছি, তার নাম করে বলছে একে আগে তাড়াও, এর চ্যানেল আগে শেষ করো। তাহলে এই সমস্ত দাবি আপনি নিশ্চয়ই মানবেন। তো যাই হোক, যখন কোনো বিচার হয়, মনে হয় নিরপেক্ষভাবেই করা উচিত, নিয়ম সবার জন্য একই হওয়া উচিত, তাই না? দেখুন, আপনি বলেছেন কাউকে বডি শেমিং করে কথা বলতে না। আপনি লাইভে শুনেছি কারোর নাম ধরেই বলতে না। আপনি হয়তো ওয়াইটির সব রুলস রেগুলেশন জানেন না, আপনি আইন ভালো বোঝেন, সমাজ সেবাটা ভালো বোঝেন, যেটা আমরা বুঝি না। আমরা ওয়াইটিতে কাজ করছি, ওয়াইটি প্ল্যাটফর্মে আছি, ওয়াইটির রুলস রেগুলেশন মেনে আমরা কাজ করব। ওয়াইটিতে কারোর সম্বন্ধে বললে, তার ভিডিও নিয়ে ক্রিটিসাইজ করলে, যদি ক্রিটিসাইজ করার মতো কিছু থাকে, তার নাম নিয়ে বলা যায় না, সরাসরি বলা যায় না, কারণ সে সেই ওয়াইটির রুলস অনুযায়ী সে ব্যবস্থা নিতে পারে। আমরা আমাদের চ্যানেলের স্বার্থে সেই নাম নিয়ে বলতে পারবো না। হ্যাঁ, নামের একটু অদল বদল হতে পারে, বাট কখনোই যদি কোনো মানুষ মোটা হয়, তাকে কখনোই কুমড়ো পটাশ, হাতি এই সমস্ত বলে আমরা ভিডিও করব না, সেটা একদম আপনি ঠিক বলেছেন। বাট নাম একদম অরিজিনাল নাম নিয়ে কিন্তু আমরা ভিডিও করতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো এবারে আসি, অনেকেরই প্রশ্ন, কোর্টে গেল, সন্দীপ কি শুধুমাত্র ফটো সেশন করতে কোর্টে গিয়েছিল, খাওয়া দাওয়া করতে কোর্টে গিয়েছিল? তো ওখানে তো 4-5 জনের বেশি কাউকে দেখতে পেলাম না, শুনলাম 15 জন যাবে, এরকম অনেকের মনে প্রশ্ন এসছে। কোথায় তারা? কিসের অভিযান? তো একটা কথা বলি, তাদের জ্ঞাতার্থে, মানে সেই সমস্ত ভিউয়ার্সদের জ্ঞাতার্থে বলি একটা কথা, যে উনি কিন্তু আগেই বলেছিলেন যে 15 জন জিডি করেছে, তাদের আর পুরোপুরি গোপনে থাকবে, তাদেরকে উনি সামনে আনবেন না। হয়তো বা সেই 15 জন গেছে, বাট উনি কিন্তু সামনে আনেননি, ব্যাটারি লো সিগন্যাল দিচ্ছে, উনি কিন্তু সামনে আনেননি। এইরকমই কোর্টে সন্দীপ গেছে, হাইকোর্ট চত্বরে। তো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি ঠিক এটা জানি না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছ থেকে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে জানলাম যে হাইকোর্টে নাকি চশমা, টুপি এগুলো পরা যায় না, বাট আমি এটা জানি না, কিন্তু দেখলাম দুজনেই চশমা পরেছে, সীমাদি এবং সন্দীপ, এটা নাকি পরা যায় না, যদি ওরা বাইরেই পড়েছিল। তো একটাই কথা, যে ফটো শ্যুট করা, ভেতরেই দেখলাম প্রায় ফটো শ্যুট হচ্ছে, সেটাও করা যায় কি না আমার একটু সন্দেহ আছে। যাই হোক, আইনের আইন থাকলে আইনের ফাঁকও থাকে, সেটা একটা কথা আছে। তবে এই হাইকোর্টে গিয়ে কী কেস হলো অনেকেই হয়তো তোমার কোর্ট সার্ভিস অ্যাপ থেকে হয়তো দেখে নিয়েছো, বাট আমিও দেখেছি। তো দেখা গেল একটা পুরনো কেসকে নতুন করে রিনিউ করা হলো এই হাইকোর্টে, অবশ্যই ক্রিমিনাল কেস, এবং এটা ডেট পড়েছে 10th মে ডেট পড়েছে, মানে আজকে 6 তারিখে কেস ফাইল হলো, 6 তারিখেই কেসটা শুরু হলো, কেসটা রিনিউ হলো, এবং 10 তারিখে 10ই মে ডেটটা পড়েছে, ক্রিমিনাল কেস। কিন্তু আবার কেউ বলছে এই কেসটা নাকি সন্দীপ করেনি, মানে সন্দীপের এটা যাওয়ার প্রয়োজনই ছিল না, এটা একটা অন্য কেস, ম্যাডামের একটা কেস, সেটা নাকি রিনিউ করা হলো। অ্যাকচুয়ালি এখানে জাজের নাম, উকিলের নাম আমরা সবই দেখতে পাচ্ছি। ব্যাপারটা দেখে একটুখানি ধোঁয়াশা আমার মধ্যেও আছে। যারা কোর্ট সার্ভিস অ্যাপে দেখেছো, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
বাট আমি যেটা দেখলাম সেটা দেখে মনে হলো কোনো একটা পুরনো ক্রিমিনাল কেস যেটা হচ্ছে নতুন করে হাইকোর্টে রিনিউ করা হলো। যদি এটা সন্দীপের কেস নাই বা হয়, মানে টিনের বিরুদ্ধে যদি কেস নাই হয়, তাহলে সন্দীপ কেন গেল? এটা অনেকের মনে প্রশ্ন। সন্দীপ, সীমাদি কেন গেল? অ্যাকচুয়ালি যেভাবে এই সমাজসেবিকা দিদি ওদের মাথার উপর হাত রেখেছে, ওদেরও উচিত ওনার পাশে থাকা। ঠিক সেই জন্যও হয়তো যেতে পারে। কিন্তু সন্দীপ যে টাইটেলটা দিয়েছে যে অনেক তো দৌড়াদৌড়ি হলো, এবার হাইকোর্ট দৌড়ালাম, দেখি এবার কে কত দৌড়তে পারে। তার মানে সন্দীপ কি ইশারা দিল যে আমি এখন হাইকোর্টে কেস করতে যাচ্ছি, হাইকোর্টে কেস করতে যাচ্ছি, এবার কে কত দৌড়াবে। অর্থাৎ ওর স্ত্রীর কথাই বললো যে বাচ্চার জন্য কে কত দৌড়বে। তাহলে এই কেসটার ব্যাপারটা কি হলো, যে 10th মে যে কেস রয়েছে ক্রিমিনাল কেস, নতুন করে রিনিউ, একটা পুরনো কেস নতুন করে হাইকোর্টে রিনিউ হলো, হাইকোর্টেই এখন থেকে সব মানে মামলাটা চলবে আর কি। সেটা কি কেসটা, সেটা একটুখানি গন্ডগোল রয়ে গেল। যদিও এগুলো আইনের ব্যাপার, হয়তো ওরা ওয়াইটিতে বলবে না, না বললেও আমাদের কোনো চাপ নেই, কোনো না বলুক, অসুবিধে নেই, কিন্তু একটু গোলমেলে রয়ে গেল। তাহলে এত কিছু দেখাবার কি প্রয়োজন ছিল? যে লোকে এত খিল্লি করছে যে ফটো সেশন করতে গেছে, সবাই মিলে উকিলের সাথে, লয়ার সাথে, হাইকোর্টের লয়ারের সাথে ফটো তুলছে, তাহলে কি ফটো তুলতেই গেছে? ভেতরটা তোমার না দেখালেই পারতে। যেমন টিন যায়, কোর্টের ভেতরের কাজ কি সারে, কিচ্ছু আমাদের সঙ্গে দেখায় না, তোমার কিন্তু না দেখালেই চলতো, অত কিছু দেখানো না দেখালেই চলতো। কিন্তু যেহেতু দেখিয়েছো, অনেক কথাই কিন্তু এখন উঠবে। তো যাই হোক, 10th মে কী হয় না হয়, কিসের কেস, হয়তো ভবিষ্যতে আমরা সন্দীপের কাছ থেকেই জানবো। কিন্তু কিছু মানুষের মনে হচ্ছে যে ভেতরে ওরা হাসি মজাক করতে গেছে, ফটো তুলতে গেছে। কখনোই না। একটা কোর্টের কাজকে এইভাবে অবমাননা করা উচিত নয়, মানে এইভাবে ভাষার দ্বারা অবমাননা করা উচিত নয়। যখন কোর্টে গেছে, সমাজসেবিকা দিদি গেছে, আরও কয়েকজন গেছে, নিশ্চয়ই কোর্টের কাজ করতেই গেছে। তারই ফাঁকে একটু ফটো সেশন, তারই ফাঁকে খাওয়া দাওয়া, সেটা তো করতেই হয়, তাই না? তো কোর্টে নিশ্চয়ই গল্প আড্ডা মারতে যায়নি। তাই চমকে যাওয়ারও কিছু নেই। অনেকে বলছে চমকে গেছি, কোর্টে গিয়ে ফটো সেশন, হতেই পারে। তবে ভেতরে সেটা আমারও একটু কেমন লাগছিল। তো যাই হোক, কী কেস হয়েছে, কী ব্যাপার তোমাদেরকে বললাম। তোমরা চাইলে দেখে নিতে পারো ওই অ্যাপের দ্বারা, হয়তো বা অনেকে দেখেও নিয়েছো। তবে পরিষ্কার, যদি কারোর কাছে পরিষ্কার হয়ে যায় ব্যাপারটা যে কী কেস, কার নামে কেস, কী ব্যাপার, কোন কেসটা ওইখানে রিনিউ হলো, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার ঠিক বোধগম্য হয়নি, একটু গণ্ডগোল আছে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা।